21 জন সংবাদকর্মীকে সেনাবাহিনী তুলে নিয়ে গেল, সে বিষয়ে হাতে গোনা দু একটি গণমাধ্যম ছাড়া আর কোনো জাতীয় দৈনিক অথবা আর কোনো টেলিভিশন চ্যানেলে এ সংক্রান্ত কোনো তথ্য বা কোনো সংবাদ প্রকাশ হলো না। আমি অন্তত যেটুকু সার্চ করে দেখেছি। কেন হলো না? এই যে বলা হয় যে রাষ্ট্র গণমাধ্যমের টুটি চেপে ধরেছে, গলা চেপে ধরেছে, আসলে কেন টুটি চেপে ধরার সুযোগ পায়? এর পেছনের মূলত দায়ী গণমাধ্যমের মালিকরা, গণমাধ্যমের সম্পাদকরা, গণমাধ্যমের সিনিয়র জার্নালিস্টরা। তারাই কখনো কখনো নিজেদেরকে বিকিয়ে দেয়, আপোষ করে, সেলফ সেন্সরশিপের মধ্যে যায়। আর অন্য কারণ তো আছে অবশ্যই। শুধুমাত্র মানব জমিন এবং দ্য নিউ এজ এই দুটি পত্রিকা ছাড়া আর কোনো গণমাধ্যমে অন্তত আমার চোখে কোনো খবর পড়েনি। আর ওই ভুইফুর সংবাদ নানান ধরনের অনলাইন পোর্টালে এ ধরনের খবর এসেছে। বিষয়টি হচ্ছে যে সেনাবাহিনী যদি কাউকে তুলে নিয়ে থাকে তার পেছনেও নানান কারণ থাকতে পারে, কিন্তু সংবাদটি তো আসতে হবে। আর সেনাবাহিনী কেনই বা নিল? শনিবার রাজধানীর নিকুঞ্জ এলাকায় বাংলাদেশ টাইমস নামের অনলাইন পোর্টালের যে কার্যালয়, সেখান থেকে 21 জন সংবাদকর্মীকে নাকি একসাথে তুলে নিয়ে যাওয়া হয়, এমনটাই প্রথমে দাবি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে এসে প্রতিষ্ঠানটির মোজো সাংবাদিকতার এডিটর ইন চিফ সাব্বির আহমেদ। তিনি জানান যে সেনা সদস্যরা বিকালের শিফটের কর্মীদের তুলে নিয়ে যান এবং শনিবার রাত 10:15টার দিকে বাংলাদেশ টাইমসের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বলা হয় বাংলাদেশ টাইমস অফিস ঘেরাও করে সাংবাদিকদের তুলে নিয়েছে সেনা সদস্যরা। কি ঘটেছিল আসলে? কি কারণের পেছনে? সেনাবাহিনী বা কি বলছে? এবং নতুন করে যে ঘটনাটি ঘটলো, এটি নিঃসন্দেহে একটি খারাপ দৃষ্টান্ত, অবশ্যই খারাপ দৃষ্টান্ত। নিউ এজকে সাব্বির আহমেদ বলছেন সাক্ষাৎকারে যে প্রথমে তার কাছে হোয়াটসঅ্যাপে একটি কল আসে। যিনি কল দিয়েছেন তার পরিচয় বলা হয় যে উত্তরা আর্মি ক্যাম্প থেকে তিনি কথা বলছেন। তাকে বলা হয় যে শুক্রবার ইনকলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সময়ে একজন বিক্ষোভকারীর বক্তব্য সম্প্রচার করা হয়েছে লাইভে বাংলাদেশ টাইমসের ফেসবুক লাইভ বা ডিজিটাল প্ল্যাটফর্মে, যেখানে ওই ব্যক্তি সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছিল, অপপ্রচার চলছিল। ঠিক আছে, অবশ্যই অপপ্রচার চললে বা বললে আমাদের তো নিশ্চয়ই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বেশ ভালো কথা। এই বিষয়টি অন্তত এই মুহূর্তে একটু নোট করে রাখুন, আমি এই বিষয়ে আসছি। বাংলাদেশ টাইমসের আরেকজন সাংবাদিক তিনি মানব জমিনকে বলছেন শুক্রবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চলা আন্দোলনের সময় আন্দোলনকারীদের একজন সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করেন, যা প্রচার করে বাংলাদেশ টাইমস। এটিকে কেন্দ্র করেই হয়তো সাংবাদিকদের নেওয়া হয়ে থাকতে পারে। এবং মানব জমিনকে সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর ফরাদ তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ টাইমসের কয়েকজন সংবাদকর্মীকে ক্যাম্পে নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ শেষে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, এখনো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে, তাদেরকেও পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হবে। মানবজমিন নিচে যেটি মন্তব্য করেছে যে কি কারণে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেনা ক্যাম্পে, সেই প্রশ্নের জবাবে মেজর ফরহাদ বলেছেন যে এই বিষয়ে পরে জানানো হবে। এবং নিউ এজ যেটি আবার বলছে যে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে জানানো হয়েছে টাইমস অব বাংলাদেশে একটি গুজব প্রচারকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির সাংবাদিকদের সাথে আলোচনা করতে তাদেরকে চা এবং স্ন্যাক্সের দাওয়াত দেওয়া হয়েছিল। সব ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে আলোচনা করতেই পারে, নানান ধরনের প্রশ্ন থাকতেই পারে, অবশ্যই থাকতে পারে, কিন্তু এইভাবে কেন? স্ন্যাক্স এবং চা খাওয়ার জন্য যদি দাওয়াত দেওয়া হয়ে থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যিনি দায়িত্বশীল ব্যক্তি তার নেতৃত্ব অন্য সাংবাদিকরাও যেতে পারেন।
কিন্তু প্রতিষ্ঠানে এসে কেন সেনা সদস্যরা সংবাদকর্মীদের তুলে নিয়ে যাবেন? এবং সবচেয়ে গুরুতর প্রশ্ন হচ্ছে যে আসলে কোন অভিযোগের ভিত্তিতে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে? আইএসপিআর যেটি জানিয়েছে, যদি তাই হয়ে থাকে তাহলে যে ফোনটি দেওয়া হলো প্রথমে, সেই ফোনের মাধ্যমে সতর্ক করে দেওয়াটাই কি যথেষ্ট ছিল না? এভাবে বাংলাদেশ টাইমসের দাবি অনুযায়ী যে 21 জন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হলো সেনা ক্যাম্পে, গণমাধ্যমে সেই মেসেজটি উধাও হয়ে গেল, শুধুমাত্র দু একটি গণমাধ্যম ছাড়া। এবং এই যে দীর্ঘ সময় বা অল্প সময়, 1 ঘন্টা হোক আর 3 ঘন্টা হোক, তারা যে যে সংবাদকর্মীরা সেনা ক্যাম্পে অবস্থান করছিলেন তাদের পরিবারের কাছে খবরটি চলে গেছে। সেই পরিবারের সদস্যরা কি পরিমাণ শ্বাসরুদ্ধকর অবস্থায় কাটিয়েছেন এই সময়টি, এর জবাবটি কে দিবেন? এবং নিঃসন্দেহে নির্বাচনের আগে এই ধরনের একটি দৃষ্টান্ত স্থাপিত হওয়ায় আমি নিশ্চিত অন্যান্য গণমাধ্যম কর্মীদের ভেতরে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। কিন্তু কেন এই ঘটনাটি ঘটতে দেওয়া হলো? সেনাবাহিনীর মধ্যেও কি বিশেষ কোন চক্র সেনাবাহিনীকে বিতর্কিত করতে এই বিষয়টি ঘটিয়েছে? এইভাবে তো হওয়ার কথা না যে এতজন সংবাদকর্মীকে একসাথে তুলে নিয়ে যাওয়া হবে। আর সেনাবাহিনীর পক্ষ থেকে বা আইএসপিআর থেকে যেই বক্তব্যটি এসেছে আমাদের সামনে, আমি যেটি নোট করে রাখতে বলেছিলাম, ইনকলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচি থেকে যদি কেউ সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে থাকে, সেটি প্রচারে যদি অপরাধ হয়ে থাকে, এই যে 18 মাস এই ইনকলাব মঞ্চের সহযোগী প্রতিষ্ঠান বা সমমনোভাবাপন্ন যে রাজনৈতিক দল এনসিপি সহ আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের পক্ষ থেকে যে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দেওয়া হয়ে আসছে, সেনা ক্যাম্প গুড়িয়ে দেওয়া হবে, ক্যান্টনমেন্ট ভেঙে ফেলা হবে, উড়িয়ে দেওয়া হবে, সেনাবাহিনীর সদস্যদের সম্পর্কে কুৎসা রটানো হলো, নানান ধরনের কুৎসিত মন্তব্য করা হলো সেনা প্রধান সম্পর্কে, তার বিরুদ্ধে কেন আজ অবধি একটা ব্যবস্থা নেওয়া হয়নি? আরো বিভিন্ন পর্যায়ের মানুষরা তো এই বিষয়গুলো নিন্দা জানিয়ে আসছেন। পাশাপাশি আমি অসংখ্যবার, আপনারা সার্চ করে দেখুন, আমি অসংখ্যবার এই বিষয়গুলোর বিরুদ্ধে বলেছি সেনাবাহিনীর দুর্বলতা কোথায়, কেন সেনাবাহিনীর যে গার্ডস, যেই তাদের যে ভাবমূর্তি, এইগুলো কেন মাটির সাথে মিশিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে? সেনাবাহিনী তাদের কাউকে কিছু বলতে পারে না, যারা বলছে, যারা অপরাধী। আর প্রচার করাটাই সমস্যা, ধরে না প্রচার করার সমস্যা, কিন্তু তার আগে কিছু করা হয়নি কেন? আমি যুক্তির খাতে বা তর্কের খাতে বলছি যে প্রচার করাটা যদি সমস্যা হয়ে থাকে। এবং সেনাবাহিনী নিঃসন্দেহে সেনাবাহিনীকে যেটি বললাম যে কোনো বিশেষ প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেভাবে বিতর্কিত করা হয়েছে, আমরা চাইনি এইভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করা হোক। এবং আরো নানান বিষয় ঘটেছে, নানান বিষয়ে অভিযোগ আছে, সে বিষয়েও আমরা অনেকখানি, যদি সত্য প্রকাশ করতে চাই, অনেকখানি অ্যাভয়েড করে গেছে এই কারণে যে অন্তত এই দেশে সবকিছুই তো বিতর্কিত হয়েছে, অন্তত সেনাবাহিনীর টিকে থাক তার আপন মহিমায়, সবকিছু নিয়ে কথা বলার দরকার নেই আমাদের। কিন্তু এই প্রসঙ্গটি আমাকে কথা বলতে হলো এই কারণে যে গণমাধ্যমও চুপসে গেছে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেনাবাহিনীর প্রসঙ্গেও কথা বলতে হচ্ছে। আর কেন বলবো না, অনেক তো হয়েছে। সেনাবাহিনী নিজেকে কেন এত বেশি বিতর্কিত করবে, এই প্রশ্নগুলো তো উঠতো না যদি এর আগে এই ধরনের বক্তব্যের বিরোধিতা বা কোনো ধরনের অ্যাকশন নেওয়া হতো সেনাবাহিনীর পক্ষ থেকে। আর দেখুন, আরো একটি কথা স্পষ্ট করে বলি, দেশের নিঃসন্দেহে বড় দুটি প্রতিষ্ঠান প্রথম আলো এবং ডেইলি স্টার। প্রথম আলোর পক্ষ থেকে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয় সাংবাদিকদের মধ্য থেকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য। কিন্তু এই ডেইলি স্টার প্রথম আলোর উপরে যখন চরম আঘাতটি এলো, এর নিন্দা তো আমরা সবাই জানিয়েছি। কিন্তু এর আগে যা ঘটেছে গণমাধ্যমের উপরে বিভিন্ন ধরনের হামলা, সাংবাদিকদের উপর নির্যাতন, কতটা সোচ্চার ছিল প্রথম আলো ডেইলি স্টার?
হয়তো কোনো কোনো ক্ষেত্রে রিপোর্ট করেছে, আমাকে যে আটক করা হলো সেক্ষেত্রে হয়তো রিপোর্ট করেছে, আনিস আলমগীর, সাংবাদিক আনিস আলমগীরকে আটকে রাখা হয়েছে, রিপোর্ট করেছে। কিন্তু যতটা সোচ্চার তারা হলেন নিজেদের উপরে আক্রমণের ক্ষেত্রে, আর সব ক্ষেত্রে কেন এমনটি দেখা যায় না? এই যে ঘটনাটি ঘটলো শনিবার রাতে, কেন সে বিষয়ে কোনো ধরনের কোনো রিপোর্ট নেই? আগে নিজেরা শুধরায়, তারপর নিশ্চয়ই পুরো সমাজটাকে আমরা বদলে দিতে পারবো। 12 ফেব্রুয়ারি কি সত্যি একটা নির্বাচন হতে যাচ্ছে, নাকি আগেভাগেই ঠিক করে রাখা ফলাফলের দিকে হাঁটছে বাংলাদেশ? এই প্রশ্নের মাঝখানে সবচেয়ে বড় করে উচ্চারিত হচ্ছে, বেশি বেশি উচ্চারিত হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নাম। প্রশ্ন উঠছে 12 ফেব্রুয়ারির নির্বাচনে কার পক্ষে তিনি, কার হয়ে তিনি কাজ করছেন বা করবেন। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন দেশে সুষ্ঠু নির্বাচন হবে? কেন করলাম প্রশ্নটা? বলছি, বাংলাদেশে ইতিপূর্বে যে কোটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, মানে সবাই যাকে যেই নির্বাচনগুলোকে গ্রহণযোগ্য মনে করেন, সেই নির্বাচনগুলোর কোনটির আগের পরিস্থিতি এখনকার মতো এত অস্থির এবং অনিয়ন্ত্রিত ছিল? অনেকে তো বলেন এখনকার যে পরিস্থিতি সেটি দেখে যে দেশে যেন ছোটখাটো একটা যুদ্ধ লাগতে চলেছে। মানে তাদের মতে এখনকার দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি সবকিছুই নাকি মিলে এরকম একটি চিত্র দাঁড়াচ্ছে বা এরকম একটি ভয়ের বিষয় সামনে আসছে। আপনারা জানেন যে গত মঙ্গলবার, এটি গণমাধ্যমে দেখেছেন, গাজীপুরে এক আলোচনা সভায় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা মিলিত হয়েছিলেন। 3 বাহিনীর প্রধান সেখানে ছিলেন, আরো ঊর্ধ্বতন জেনারেলরা, সেনা কর্মকর্তারা ছিলেন। তো সেই আলোচনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দাবি করেছেন দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা আন্তরিকভাবে কাজ করছে। কিসের ভিত্তিতে তিনি এই মন্তব্য করেছেন এটা তিনিই ভালো বলতে পারবেন। মানে এর যে প্রায়োগিক বিষয়টি যদি আপনি চিন্তা করেন সেটি আপনি মেলাতে পারবেন বলে আমার মনে হয় না। সেনাপ্রধান বলেছেন তাদের সবার লক্ষ্য একটাই, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। আসলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের কি কি উপাদান অপরিহার্য, অবশ্যই প্রয়োজন, সেটি আসলে আলোচনা করলে এই বক্তব্যটি নিয়ে আর বিশ্লেষণ করার কোনো প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। এবং এই বিষয়টিতে দেখলাম যে নিন্দুকেরা কি বলছেন বা সমালোচকরা কি বলছেন। তারা বলছেন 3 বাহিনী এবং সরকার ও তার প্রশাসন যতটা না সুন্দর একটি নির্বাচনের জন্য কাজ করছে, তার চেয়ে বেশি তাদের মনোনীত দলকে ক্ষমতায় বসানোর জন্য তারা ব্যতিব্যস্ত। এটি নিন্দুকেরা বলতেই পারে, কারণ প্রেক্ষাপট যদি এমন হয় কি করার আছে। মজার বিষয় হলো যে আলোচনায় সেনাপ্রধান গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন, সেখানেই মানে সেই আলোচনাতেই বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন বাংলাদেশের বেশ কয়েকটি বিমান ঘাঁটিতে সামরিক হেলিকপ্টার মোতায়েন থাকবে। কেন থাকবে আমি জানি না, মানে ওই যে যুদ্ধের ভাব, যুদ্ধ পরিস্থিতি বা এরকম একটা আতঙ্ক আশঙ্কা না থাকলে কেন এটি আমি বলতে পারবো না। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান দাবি করেছেন যেসব এলাকায় দুষ্কৃতিকারীদের দৌরাত্ম্য বেশি সেখানে তারা বেশি করে নজরদারি চালাচ্ছেন। মানে অনেকদিন ধরেই তো তারা মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছেন। এটির আসলে কোনো ভালো উপকারিতা বা এটির কিছু আসলে বোঝা যায় না। তবু তিনি বলেছেন, এই কারণেই প্রশ্ন উঠছে যে এসব কথার মানে কি, কি বার্তা দিতে চাচ্ছেন তারা, এটি আসলে জনগণ বুঝতে পারছেন না। সেনাপ্রধানের কথা নিয়ে খুব বেশি আশাবাদী কি হতে পারেন দেশের জনগণ? আপনার কি মনে হয়? 2024-এর 5 আগস্ট জেনারেল ওয়াকারুজ্জামান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশবাসীকে, জাতিকে, তার কোনটি তিনি রক্ষা করেছেন? আমার চেয়ে আপনারাই ভালো বলতে পারবেন। মব সন্ত্রাস নিয়ে তার যে হুঙ্কার আমরা শুনেছি, হুঙ্কার দিয়েছেন একাধিকবার,
তার ক্ষোভ প্রকাশ করেছেন, দৃঢ়তা ব্যক্ত করেছেন। তার সুফল কি পেয়েছে দেশের মানুষ? তারপর বন্দর নিয়ে, মানে বন্দরের যে টার্মিনাল, নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, এটি বিদেশিদের দেওয়ার যে প্রোপাগান্ডা চেষ্টা অন্তর্বর্তী সরকারের, ইউনূস সরকারের, বিশেষ করে ইউনূস সাহেবের, এবং করিডোর নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার যে হুঙ্কার দিয়েছিলেন, এটা কিন্তু জাতি ভোলেনি।